we want to have a level playing field in the world on digital technology, AI. About 4 or 5 countries, or let's say 5 countries, they will have a big say in technology in the coming 5 years. And we will be among the top 5. I can say in next 5 years, in practically semiconductor technology, in AI technology, in telecom technology, we will be among the top countries in the world. I can say that with good confidence. Our hydrogen train should be launched in May this year. Wow. Our first hydrogen train. Hydrogen train, wow. And this is the most powerful hydrogen train in the entire world, 1,200 horsepowers, whereas most of the other trains being developed in the world are like 600 horsepowers or 800 horsepowers. So this is going to be really, really a big thing. And that demonstrates how deeply we care about technology and how much talent we have that we can develop such complex technologies in our country. আমি এবার আসবো অরিত্রর কাছে। অরিত্র, আমরা জানি যে প্রত্যেকটা সময় বিশেষ করে এ রাজ্যের শাসক দল বা ইন্ডি জোটের শরিক দলগুলো বারবার বলে থাকে বিজেপি কেন্দ্র তারা নাকি শুধুমাত্র ধর্ম নিয়ে রাজনীতি করে। ধর্মকে সঙ্গে রাখা এবং এগিয়ে চলা এটা ভালো নাকি যেভাবে দেশকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? কারণ আমরা তো দেখতে পাচ্ছি এআই নিয়ে আগামী 5 বছরের ভিশনটাও ফিক্স করে দেওয়া হচ্ছে, সেটাও অশ্বিনী বৈষ্ণব বলছেন। তাহলে সমস্যাটা কোথায়? দেশ এগিয়ে গেলে কি কারো সমস্যা হয়? দেখুন, আমি জানি না আপনাদের কাছে এক্ষুনি ওইটা আছে কি না। কিছুদিন আগে আপনি যে তুলনাটার কথা বলছেন না, যে সাবজেক্ট ম্যাটার রিলেটেড আলোচনা, এআই নিয়ে আপনি দেখলেন যে কেন্দ্রের একজন মন্ত্রী কি কথা বললেন। আপনি একটু ডেটাবেসে খুঁজে বার করুন, মুখ্যমন্ত্রী কয়েক মাস আগে এআইকে সাইবার ক্রাইম বলেছেন মঞ্চে দাঁড়িয়ে, যে এআই আসলে কি, এটা একটি সাইবার ক্রাইম। এবার ঘটনাটা হচ্ছে, তার মানেটা দেখুন, প্রযুক্তি কিংবা যে কোনো গভর্নমেন্ট চালাতে গেলে একটা ভিশনারি লিডারশিপ দরকার, এবং সেই ভিশনারি লিডারশিপটা শুধু একজন আমি বলে দিলাম ঠান্ডা ঘরে বসে তাহলেই তো হবে না, সেটাকে এক্সিকিউট করবার জন্য কিছু প্ল্যান দরকার। আজকেই আমার কাছে একটা খবরের কাগজ থেকে ডেটা এলো যে ক্লাস 12-এ এই ইলেকট্রনিক যে প্যাডগুলো দিচ্ছে না, ডিজিটাল প্যাড যেগুলো দেওয়া হচ্ছে, ট্যাব সেই ট্যাব পাওয়ার পরেও অন্তত 50,000 পরীক্ষার্থী তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেননি। এই ডেটাটা আজকে খবরের কাগজে এসছে। তার মানেটা হচ্ছে যে আমার কাছে পলিসি আছে, আমার কাছে রিসোর্স আছে, সেটা আমি এক্সিকিউট করছি, কিন্তু দেখার কোনো বালাই নেই। এক্স্যাক্টলি, নজরদারিটা নেই। এই নজরদারিটা নেই, তার একটাই কারণ হচ্ছে যে আমি আমার সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি করতে চাই সেই ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। কিছু বললেই এখানে বলবে দেখুন আইটির একটা বিরাট বাড়ি তৈরি করে দিলাম। এবার আপনি যদি আইটি নিয়ে এখানে প্রপার সার্ভে করেন, স্টাডি করেন, দেখবেন যে গোটা আইটির মার্কেটে কলকাতার ইমেজটা হচ্ছে এখানে সস্তায় লেবার পাওয়া যায়। যখনই একটা বড় কোনো প্রজেক্ট ভারতবর্ষে ঢুকছে তখন একটা কোম্পানি বা ভেন্ডার যখন সিলিকন ভ্যালি একটা ভেন্ডার যখন অ্যাসাইন করা হয়, তখন বড় বড় কোম্পানিগুলি প্রথম প্রায়োরিটি বেসিসে রাখবে হচ্ছে হায়দ্রাবাদকে, ব্যাঙ্গালোরকে, বম্বেকে, এই সব, ইনফ্যাক্ট এখন উড়িষ্যাকেও রাখছে। যখনই কিছু সস্তায় কাজ হয় বলে বাঙ্গাল মে ভেজ দো। তার মানে বাংলায় সস্তায় লেবার পাওয়া যায়, কম পয়সায় কিছু ছুটকো ছাটকা কাজ হলে বাংলা থেকে আউটসোর্স করা হবে। আপনি কলকাতার আইটি ফার্মগুলিতে সবথেকে কম যেটা হয় সেটা হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ, এবং তার জন্যে আমাদের স্টেটের যে ইউনিভার্সিটিগুলো, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আপনাকে সিম্পল আপনার প্রফেশনের একটা কথা আমি বলবো, ধরুন জার্নালিজম, মাস কমিউনিকেশন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস এবং যা পঠন পাঠন, আমি বহু জায়গাতে মিডিয়াতে হায়ারিং করতে গিয়ে দেখেছি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস এত বেশি থিওরিটিক্যাল এবং মানধাতা আমলের, সেগুলোকে রিভাইজ করে না, ইনফ্রাস্ট্রাকচার দেয় না। ফলে একটা জার্নালিস্টকে আমি যখন হায়ারিং করতে বসছি, আমি যখন তাকে জিজ্ঞাসা করছি আপনি টেলিপ্রম্পটারটা জানেন, সে হাঁ করে তাকিয়ে থাকছে, এটা আবার কী জিনিস। সঙ্গে সঙ্গে কিন্তু তারা প্রাইভেট কলেজের ছেলে বা মেয়ে, সে কিন্তু অতটা স্কোর না করলে, ও যেহেতু আমার অ্যাপ্লায়েড লার্নিংটা ওর কাছে আছে, আমি ওকে আমার কোম্পানিতে নিয়ে নিতে পারছি, এই ছেলেটি বা মেয়েটি বেটার পড়াশোনা নম্বর স্কোর থাকলেও তাকে নিতে পারছি না। তার কারণটা হচ্ছে প্রায়োগিক শিক্ষাটা দেওয়ার জন্য বাস্তববোধ বা প্র্যাগম্যাটিক থিঙ্কিং দরকার। এবং আজকে পশ্চিমবঙ্গে যে সমস্যা তৈরি হয়েছে তার মূল কারণ হচ্ছে করাপশন। একটা ব্যবসা আপনি দেখুন, সারা ভারতবর্ষে যেখানে স্টার্ট আপ বুম তৈরি হয়েছে, বড় ইন্ডাস্ট্রি না হয় হলো না, ঠিক আছে বুঝলাম, আপনি স্টার্ট আপের দিকে আসুন। একটা ছোট ব্যবসা, যে কোনো ব্যবসা, একটা ক্যাফের ব্যবসা হতে পারে কিংবা একটা ছোট কোনো সার্ভিস সেক্টর হতে পারে। একটা বাজেটে, ইউনিয়ন বাজেটে দেখেছি কতখানি করে, এইখানে স্টার্ট আপ করতে গেলেই মিউনিসিপ্যালিটি থেকে চাঁদা তুলতে আসবে, পাড়ার বল্টু এরা সব চাঁদা তুলতে আসবে। তা আমি একটা ছোট ব্যবসাই তো করতে পারবো না, তার কারণ হচ্ছে ব্যবসা করবার মতো পরিবেশ নেই। এবং কনক্লুডিং পয়েন্টে আপনাকে বলে দিচ্ছি,
আপনি যেটা বলছেন ভারতবর্ষের কিছু নেই, দেখুন কলোনি দু রকমের হতে পারে, একটা হচ্ছে টেরিটোরিয়াল কলোনি যেটা আমাদেরকে মোগল ব্রিটিশ এরা বারবার ভৌগোলিকভাবে দখল করেছে, আরেকটা হয় হচ্ছে কলোনাইজেশন অফ দি মাইন্ড, মানে মনের কলোনি। তার মানে আমি আপনার ওপরে চাপিয়ে দিলাম যে আপনার কিছু নেই, আপনারা সব অসভ্য বর্বর জঙ্গলি, আমরাই এসে আপনাদেরকে শিক্ষা দিচ্ছি, গ্লোবালাইজেশন দিচ্ছি। আজকে ম্যাক্স মুলার একজন জার্মান ওরিয়েন্টালিস্ট, তিনি ইন্ডিয়া হোয়াট ক্যান ইট টিচ আসে সরাসরি দেখিয়েছেন যে আমাদের সংস্কৃত টেক্সটের সাথে বাইজান্টাইন সভ্যতা কিংবা গ্রিক সভ্যতার বিভিন্ন শব্দ কিংবা ল্যাটিন ভাষার বিভিন্ন শব্দের মিল, কিভাবে মিলটা এলো, তার মানে হচ্ছে আমাদের এখানকার, কিংবা নতুন উইলিয়াম ড্যালরিম্পেলের বই দ্য গোল্ডেন রোড আপনি পড়লেই বুঝতে পারবেন যে ইন্দোস্ফিয়ারকে কিভাবে শোষণ করা হয়েছে। কেবল প্রাকৃতিক সম্পদ আমাদের ছিল তা নয়, আমরা কালচারালি, আমরা শিক্ষাগতভাবে, আপনি দেখুন হিন্দু ফিলোসফিতে যেটাকে মায়া বলছে, আমাদের মধ্যে যদি এই রিসোর্সেস গুলো না থাকতো, বারবার বাইরে থেকে এসে ইনভেডাররা এসে বারবার এই ভারতকেই আক্রমণ করতো না, তাই না? আমাদের এখানে সোনার পাখি ছিল ভারত, সেই কারণেই তারা বারবার আসতে বাধ্য হয়েছে। ওয়েস্টার্ন ফিলোসফির ক্ষেত্রে জাস্ট একটা লাইনে শেষ করব, ওয়েস্টার্ন ফিলোসফির ক্ষেত্রেও যেটা পরমাণু বলা হয়েছে সেটাই কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি অ্যাটম, যেটা আমাদের এখানে মায়া বলা হয়েছে হিন্দুইজমে, সেটাই পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে রিলেটিভিটি ইন ফিলোসফি। আমরা এইখানে শূন্য আবিষ্কার দেখেছি, আমরা এখানেই মডার্ন কম্পিউটার দেখেছি, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে সেই সমস্ত কিছু ভুলে কেবলমাত্র পশ্চিমের গ্লোবালাইজেশনের চাপিয়ে দেওয়া একটা ইতিহাস, চাপিয়ে দেওয়া একটা থিওরি, সেইটাকে গ্রহণ করে আমাদের এগিয়ে যেতে মনে রেখে কয়েক হাজার বছরটাকে ভুলে যাওয়ার চেষ্টা, ভুলিয়ে দেওয়ার চেষ্টা। সিম্পল যেটা দেখো, ভিশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। 2020 সাল যখন আমাদের পুরো ওয়ার্ল্ড কোভিডের সাথে লড়ছে, আমাদের দেশও লড়ছে, 2020 বাজেট ইন্ডিয়ার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। 2020 বাজেটে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী দেখেছিলেন ভিশন 2047, সেখানে কি আসলো? আত্মনির্ভর ভারতের কথা। তার আগে আমরা মেক ইন ইন্ডিয়া এনেছি, স্টার্ট আপের কনসেপ্ট আসলো আরও বেটারভাবে, সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ইনভেস্টমেন্টটা বাড়ানো হলো, রিসার্চের ফান্ডিং বাড়ানো হলো, কোয়ান্টাম কম্পিউটিংয়ের ক্ষেত্রে যদি আমরা বলি, আজকে মাদ্রাস আইআইটি ইজ ডুইং ওয়ান্ডারফুল ওয়ার্ক এবং তার জন্য বিপুল পরিমাণে ফান্ডিং করছে সরকার। যে এআই নিয়ে মুখ্যমন্ত্রী বলেন ওরা সাইবার ক্রাইম, সে এআই নিয়ে ইন্ডিয়া দুর্দান্ত কাজ করছে। স্টার্ট আপগুলো ফান্ডিং থেকে এমএসএমই, যে কোনো মানে সোসাইটির ফিনান্সের ব্যাকবোন, এমএসএমইকে ফান্ডিং করা আছে। এবার পশ্চিমবঙ্গ এগিয়ে এইখানেও আছে, এটা কীভাবে এগিয়ে তোমায় বলছি। আমি একটা রিপোর্ট পড়ছিলাম যে এই সাইবার ফ্রডগুলো হয় না, ফোন করে ওটিপি ফ্রড, এই ফ্রড, এই সাইবার ফ্রডে পুরো ইন্ডিয়া যা ফ্রড হয়, আগে জামতারা ছিল 22% তার স্টেক ক্লেম করছে আজকাল কলকাতা। আমি বলছি জার্মানি থেকে একটা পুলিশ অফিসার ফোন করেছিল লালবাজারে, ওখানকার ফ্রড হচ্ছে, তারা বসে করছে কলকাতায়। আরে আজকের খবর আমি বলছি, তরুণজ্যোতি, কম্বোডিয়া হোক বা নাইজেরিয়া হোক, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকশো কোটি টাকার নয়ছয় হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।